রাজ্যপালের এটা একটা উনি যেটা করেছেন, এই যে দুজন বিধায়ক তাদের শপথ তিনি অকারণ জটিলতা করেছেন, বিলম্ব করেছেন, তারপরে সম্পূর্ণ সাংবিধানিক পথে বৈধভাবে অনারেবল স্পিকার বিধানসভায় যা যা ব্যবস্থা নেওয়ার নিয়ে স্পেশাল সেশন যখন চলছিল ঘটনাচক্রে সেই সময় এই বিষয়টা দৃষ্টিগোচর হওয়ায় এবং ডেপুটি স্পিকার তিনি তার বক্তব্য জানানোর পরে হাউস সর্বসম্মতভাবে স্পিকার সাহেবকে দিয়ে ওথ টেকিং করিয়েছে। এ তো খুব স্বাভাবিক ব্যাপার এবং সাংবিধানিক বিষয়। এখন এই গোটা পরিস্থিতিটার জন্য দায়ী তো গভর্নর হিমসেলফ। গতকাল শপথ হয়েছে দীর্ঘ টালবাহানার পর, মাসখানেক পরে, এবং শপথ হওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যে রাজ্যপাল শপথ নিয়ে রাষ্ট্রপতিকে তিনি অভিযোগ জানালেন। কি বলবেন রাজ্যপালের এটা একটা উনি যেটা করেছেন, এই যে দুজন বিধায়ক তাদের শপথ তিনি অকারণ জটিলতা করেছেন, বিলম্ব করেছেন, তারপরে সম্পূর্ণ সাংবিধানিক পথে বৈধভাবে অনারেবল স্পিকার বিধানসভায় যা যা ব্যবস্থা নেওয়ার নিয়ে স্পেশাল সেশন যখন চলছিল ঘটনাচক্রে সেই সময় এই বিষয়টা দৃষ্টিগোচর হওয়ায় এবং ডেপুটি স্পিকার তিনি তার বক্তব্য জানানোর পরে হাউস সর্বসম্মতভাবে স্পিকার সাহেবকে দিয়ে ওথ টেকিং করিয়েছে। এ তো খুব স্বাভাবিক ব্যাপার এবং সাংবিধানিক বিষয়। এখন এই গোটা পরিস্থিতিটার জন্য দায়ী তো গভর্নর হিমসেলফ। তিনি দেরি করিয়েছেন, তিনি জটিলতা করেছেন, তিনি কলকাতার বাইরে গিয়ে বসছিলেন। তাকে বারবার বলা হয়েছে একটা নন ইস্যুকে কেন ইস্যু করছেন। দুজন উপনির্বাচনে জয়ী বিধায়ক, দয়া করে তাদের শপথটা বিধানসভা স্পিকারকে বলুন করিয়ে দিতে। সব জায়গায় সেটাই স্বাভাবিক ব্যাপার, কত এর আগেও হয়েছে। উনি জটিলতা করতে গেছেন সেরকম একটা পরিস্থিতিতে, যেটা হয়েছে বৈধভাবে হয়েছে। এবার উনি অসহায়ের মতো একটা নালিশ ঠোকার মতো দিল্লিতে রাষ্ট্রপতিকে জানাচ্ছেন, কিন্তু অনারেবল স্পিকার জানিয়েছেন, তিনিও গোটা বিষয়টা রাষ্ট্রপতি মহোদয়কে জানিয়ে রেখেছেন। আমার মনে হয় রাষ্ট্রপতি মহোদয়ও বুঝবেন যে অকারণে দুজন বিধায়ককে শপথে এই বিলম্ব ঘটিয়ে রাজভবন ঠিক কাজ করেনি। ফলে রাজ্যপাল ওনার মনে হয়েছে চিঠি লিখবেন, ঠেকাতে পারেননি, দেরি করিয়েছেন, জটিলতা করিয়েছেন, তারপর দেখেছেন রাজভবনই অপ্রাসঙ্গিক হয়ে গেছে, শপথ হয়ে গেছে। তা এখন অসহায়ের মতো ওখানে দিল্লিতে চিঠি পাঠাচ্ছেন। এক মাস পরে শপথ নিয়ে আবার নতুন করে কিন্তু একটা শুরু হয়েছে যে যেহেতু আরো 4টি উপনির্বাচন রয়েছে, এরপরেও তো রাজভবনে পাঠাতে হবে, রাজ্যপালের কাছে পাঠাতে হবে স্পিকার বা বিধানসভাকে। সেই ক্ষেত্রেও যদি জটিলতা করেন রাজ্যপাল। দেখুন, মানুষ ভোট দিয়ে বিধায়কদের জেতাচ্ছেন, মানুষ ভোট দিয়ে বিধায়কদের জেতাচ্ছেন বিধানসভায় পারফর্ম করার জন্য। এখানে একটা রুটিন বিষয় ছাড়া রাজভবনের কোনো গুরুত্ব নেই, ভূমিকা নেই। একটা জিনিস বুঝতে হবে, যখন মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার শপথ হয় তখন সেটা রাজ্যপালের হাতে, প্রধানমন্ত্রীর যখন শপথ হয় তখন সেটা রাষ্ট্রপতির হাতে। কিন্তু এই নরেন্দ্র মোদী যখন আবার সাংসদ হিসেবে শপথ নিচ্ছেন তখন প্রোটেম স্পিকারের হাতে লোকসভায় দাঁড়িয়ে। ফলে বিধায়ক হিসেবে যারা আসবেন বিধানসভায় স্পিকার সাহেব তার হাতে শপথের ভার তুলে দেওয়াটা এটা চিরকালীন রীতি। এই বিজেপি গভর্নমেন্ট আসার পর এইসব উৎপাত শুরু হয়েছে। ফলে আবার যদি এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি এরা ঘটাতে চায়, যথাযথ জবাব পাবে। দেখুন, যেটা তদন্তের বিষয় সেখানে কোনো মন্তব্য করব না। তদন্তের পথে চলুক। আমরা শুধু এইটা আশা করব যে সেন্ট্রাল এজেন্সি বিজেপির দ্বারা চালিত না হয়ে তাদের যেটুকু তদন্ত করার সেটা নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠভাবে তদন্ত করবে নির্দিষ্ট জায়গায়। এবার তার বদলে যদি বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আগে থেকে টার্গেট ঠিক করে দেওয়া হয় এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তল্লাশি এইসব গপ্প চলতে থাকে, সেক্ষেত্রে আমাদের আপত্তি ছিল, আপত্তি আছে এবং ভবিষ্যতেও আপত্তি থাকবে। বলছি যে সামনে যে উপনির্বাচনগুলো রয়েছে তার মধ্যে রায়গঞ্জ, বাগদা বা রানাঘাট এই তিনটে জায়গাতেই লোকসভাতে তৃণমূল হেরে গিয়েছে।
আবার সেখানে বিধানসভা উপনির্বাচনও হচ্ছে, সেখানেও যদি ফল কোনো মানে যাতে ভালো হয় তার জন্য কি সংগঠনের তরফ থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নাকি প্রার্থীদের ক্ষেত্রে? কারণ পারফরমেন্সের কথা লোকসভার ক্ষেত্রে তুলে আনা হয়েছিল, অতি অল্প সময়ের মধ্যে লোকসভার ভোটের অতি অল্প সময়ের মধ্যে উপনির্বাচনগুলি হচ্ছে। দলের নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব যারা ওখানে প্রচারেও আছেন, তারা নির্দিষ্ট রণনীতি তৈরি করে জনসংযোগের পদ্ধতি এবং সাংগঠনিক পদ্ধতি তৈরি করে তারা কাজ করছেন। প্রার্থীদের সঙ্গেও সংগঠনের সেতুবন্ধন করে কাজ করা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস আশাবাদী যে বিধানসভার উপনির্বাচনে ওই 3টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদ সমর্থন পেয়ে অনেক এগিয়ে যাবে। মানে বিশেষ হচ্ছে যে রায়গঞ্জ বা বাগদার মতো জায়গা থেকে তৃণমূলের অন্দরেরই প্রশ্ন উঠছে যে যারা প্রার্থী হোক বা যারা সাংগঠনিক দায়িত্ব হোক তাদের মধ্যে তালমিলের অভাব থাকছে। দেখুন, যদি কোথাও কোনো রকম সর্বাত্মকভাবে সবাই চেষ্টা করছে, দলও চেষ্টা করছে, প্রার্থীও চেষ্টা করছেন এবং যথাযথ সমন্বয় রেখেই গোটা বিষয়টা করা হচ্ছে। বরং আমরা বিজেপির তরফ থেকে বিজেপির ভেতরে কোন দল, অন্য প্রার্থী দাঁড়ানো, এইসব খবরাখবর পাওয়া যাচ্ছে। ফলে আমি আবার বলছি, লোকসভা নির্বাচনের অব্যবহতি পরেই এই উপনির্বাচন এসে গিয়েছে, অল্প সময়ের মধ্যে নেমে পড়তে হয়েছে। ফলে যে 3টে আসন নিয়ে আপনারা প্রশ্ন করছেন, সেখানে সংগঠন, প্রার্থী ইত্যাদি সমন্বয়ের উপর গুরুত্ব দিয়েই জনসংযোগ এবং একদিকে জনসংযোগ, জনগণের মধ্যে প্রচার, অন্যদিকে সাংগঠনিক যে প্রিপারেশন সেটা যথাযথভাবে নেতৃত্ব করছেন। মুর্শিদাবাদের রানীনগরে আজকে ক্ল্যাশ হয়েছে, তৃণমূল কংগ্রেসের 2জন কর্মী আহত হয়েছে। কংগ্রেস সিপিএম দেখুন, ওখানে সিপিএম এবং কংগ্রেসের জোটের ওখানে থাকা কিছু লোকজন তৃণমূলের উপর হামলা করেছে। সেই হামলা থেকে নজর ঘোরাবার জন্য, সেই হামলা থেকে নিজেদের দায় এড়াবার জন্য ওটা তৃণমূলের ঘাড়ে দোষ দিয়ে 2-4টে অপপ্রচার করার চেষ্টা করছে। কিন্তু ওটা তৃণমূলের উপর, আমরা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি, তৃণমূলের উপর সিপিএম কংগ্রেসের কিছু লোকজন এই হামলা করেছে। আবারও শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা। ইতিমধ্যে TV9-কে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে উনি বলেছেন যে দিদি কোনো সিদ্ধান্ত নিলে অমান্য করার ক্ষমতা আমার নেই। পরিস্থিতি থাকলে 21শে জুলাইয়ে ধর্মতলা তিনি আসতে চান বা আসতে পারেন, এরকম কথাও তিনি বলেছেন। এবার শোনো, আমার কোনো মন্তব্যই নেই। আপনি তো গিয়েছিলেন, আপনি মুখ্যমন্ত্রীর দূত হয়ে গিয়েছিলেন। যেমন যদি কেউ আপনাদের মনে হয়েছে, আপনারা বলছেন আপনাদের বিষয়, তা আপনার যেটা মনে হয়েছে আমি সেই উপরে দাঁড়িয়ে আমি কি মন্তব্য করব? শোভন চট্টোপাধ্যায় প্রাক্তন মেয়র, প্রাক্তন মন্ত্রী, তৃণমূলের এককালের অত্যন্ত সক্রিয় প্রথম সারির নেতা, কোন মতিভ্রমে বিজেপিতে গেছিলেন, কিন্তু বিজেপি থেকে অনেক দূরত্ব আগে তিনি তৈরি করে নিয়েছেন।